ছবি আঁকার জন্য অনুরোধমূলক কথা বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। আসসালামু আলাইকুম, আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন। আজকেও লাইভে আছি আপনাদের সাথে। শিল্পের বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো আপনারা যদি কেউ শুনতে পান আমাকে একটু বলতে পারেন। আমি একটু দেখে নিই আমার লাইভটা চলতেছে কিনা। হ্যাঁ, চলতেছে। সরি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা অতি সাধারণ কথা। সেটা হলো, আমরা যখন চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হই শিল্পী হওয়ার জন্য, তখন থেকে দেখেছি কিছু মানুষ আসলে শিল্পী হওয়ার যোগ্য না। তারা দেখা গেছে যে আপনার কিভাবে ভর্তি হয়ে গেছে। তো এই যে ধরেন, যাদের মনে শিল্পী হওয়ার বাসনা নাই, তারপরেও শিল্পী হইতে আইসা পড়া। তো উদ্দেশ্য হল এইখান থেকে পাশ করে কমার্শিয়াল কাজ করে খাবে। ওই জন্য আমি কালকে কিছু কথা বলছি, ওগুলা ওই ফুটেজটা, কালকের ফুটেজটা দেখতে পারেন, দেখলে ধারাবাহিকতা একটু মিল পাবেন। তো এখানে ধরেন এখন শিল্পী হয়ে গেছেন, পাশ করছেন, শিল্পী হয়ে গেছেন, সার্টিফিকেট পাইছেন, কিন্তু ছবি আঁকেন না। তা আমার আজকের বিষয়টা হলো এইটাই, যে ছবি আঁকেন না, তাহলে কেন চারুকলায় আইসা এইখানে পড়াশোনা করলেন, এত কষ্ট করলেন, কষ্ট করে ড্রয়িং করলেন, যাই হোক, বাঁকা হোক চোকা হোক, যাই হোক, দেখা গেল যে পাশ করে পাশ করলেন, শিল্পী হইলেন। তো এই যে ধরেন, আবার কেউ কেউ অনেক ভালো করছে, তাদের মধ্যেও তারাও আবার ছবি আঁকে না। তো এই যে ছবি আঁকেন না, কিন্তু এখানে আসলেন, চারুকলা অনুষদ বা চারুকলা ইনস্টিটিউটে আসলেন, বা চারুকলা কলেজগুলোতে আসলেন, পড়াশোনা করলেন। এইখানে একটা কথাও থেকে যায়, আমি কিছু কিছু জায়গায় লক্ষ্য করছি যে ক্লাসে যেই বিষয়গুলো আমরা ধরেন খুব চাপ দিয়ে ক্লাস নিতাম বা আমরাও করতাম, তো আমি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি নাই, চারুকলা ইনস্টিটিউটে, যে একজনের কাজ আরেকজন একেবারে পুরাটাই করে দেয়। তো কিছু কিছু জায়গার আমার খবর আছে যে কোনো না কোনোভাবে রুমের তালার চাবি সংগ্রহ করে সেখানে অন্য পুরানো শিল্পীদের বা পুরানো স্টুডেন্টদের, বা ধরেন ঢাকা থেকে হায়ার করে নিল কেউ কারোরে কোনো জায়গায়, যে আমার কাজটা একটু করে দিয়ে যাবেন, তারপর আমি এটা জমা দিয়ে একটু ভালো নম্বর পাবো। তো এগুলো হয়েছে শিল্পী হওয়ার যোগ্য না, কিন্তু সে ধরেন চারুকলা ইনস্টিটিউটে পড়তেছে। তো আমাদের এই যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চিরাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে ডিপার্টমেন্টগুলো আছে বা অনুষদ, সেখানে ভর্তি হওয়া খুব কঠিন এখন। তো আমরা যখন পরীক্ষা দিছি তখনই দেখা গেছে যে আমরা 400 পরীক্ষা দিছিলাম, 400-র মধ্যে আমাদের 50 জন নেওয়া হয়েছিল, বাকি 10 জন কিভাবে ভর্তি হয়েছে সেটা জানি না, এটা বলা যাবে না। তো এই যে ধরেন 50 জন বা সব মিলিয়ে 60 জন 400 থেকে, আর এখন তো ধরেন কয়েক হাজার পরীক্ষা দেয়। আমি তো শুনলাম যে 4000 5000 এরকম পরীক্ষা দেয়। তার মধ্যে থেকে ধরেন এখন ডিপার্টমেন্টগুলো হয়েছে, হয়তো একটু সিট বাড়ছে, ধরেন 110 জন ধরলাম বা 20 জন ধরলাম ভর্তি হইল। তো এই যে অনেক কঠিন, আমাদের সময় থেকে যদি ধরি তাহলে এই যে ধরেন 400 থেকে আমরা 60 জন। তো এরপরের ইয়ারগুলো দেখছি এরকম, এবং আমাদের আগে যারা ভর্তি হয়েছে তারাও এরকমই ছিল, যে অনেকজন পরীক্ষা দিয়া টিকার পরে তখন তো পরীক্ষা হইতো আপনার লিখিত পরীক্ষা, এই শিল্পের জ্ঞানের উপরে, বাংলা ইংরেজি পারে কিনা এরকম সাধারণ জ্ঞান, তারপর আপনার ড্রয়িং পরীক্ষা হইতো একটা, আবার ড্রয়িং এর সাথে আপনার ডিজাইন পরীক্ষা দিতে হইতো একটা। তো এই যে ধরেন এই ডিজাইন পরীক্ষাটা এমন হইতো যে আমি দেখছি যে যারা টিকছে এবং নিজেদের মন থেকে যারা ডিজাইন করছে, নিজেদের মানে ক্রিয়েশন হয়েছে ডিজাইনের, তাদেরকে দেখছি যে তারাই টিকছে এরকম। তো যারা পারে আর কি, যারা সৃষ্টি করতে পারবে,
এখন ধরেন এই যে এত যাচাই বাছাই, আবার ভাইবা পরীক্ষা দিছি, এত এত বাছাই করার পরে আইসা ধরেন চান্স পাওয়া এবং ওইখানে পড়াশোনা করা যারা একটু হাত ভালো না, শিল্পী হওয়ার যোগ্য না, তাদের খুব কষ্ট হয়। এমনও দেখা গেছে বোর্ড স্ট্যান্ড করা, এসএসসি এইচএসসিতে বোর্ড স্ট্যান্ড করা, সেও আইসা ছবি আঁকতে পারতেছে না। এখানে কান্নাকাটি, আমি এত ভালো রেজাল্ট করে আসছি, আমি কেন ছবি আঁকতে পারি না? এটা আবার কি জিনিস? এটা কেমন যে ছবি আমার হাতে হয় না, ড্রয়িং হয় না, ডিজাইন হয় না, হ্যাঁ, জল রং করতে পারতেছি না। তো এই যে ধরেন মাথা পাগল হয়ে যাওয়ার মতো। তো এই যে এই কথাগুলো বলতেছি কেন, যে এত কঠিন জিনিসটা ছবি আঁকা। তো কালকের ফুটেজের সাথে আজকে দেখছেন কতটা মিল হচ্ছে, যে ওইখানে আমি বলছি যে কোনোভাবে আসলে পাস টাস করে যাওয়া। তো এই যে কোনোভাবে করাটাও কঠিন, কারণ এখানে তো ধরেন একটা পাস নাম্বার তুলতে গেলে ধরেন ক্লাসে অর্ধেক নাম্বার আমাদের দিয়ে দেয়। 100-তে একটা ক্লাস হইলে 50-এ আমাদের একটা সাবজেক্ট হইলে 50-এ ধরেন দিয়ে দিল। তো এই 50-এর মধ্যে তো পাস করতে হবে, আপনার অন্তত ওই যে 33% নাম্বারটা তো পাইতে হবে। তো এইটা খুব কঠিন, মানে এক ছবি আঁকা এই পাস নাম্বার উঠানো কঠিন। তো কিছু স্টুডেন্ট দেখছি যে, যেমন আমাদের নিজেরও একটু দয়ার উপরে পাস করাই দিতে হয়, এই ধরেন 18 দিয়ে দিতে হয়, 22 দিয়ে দিতে হয়, কারণ কষ্ট করতেছে, আসতেছে ক্লাসে, মোটামুটি হয়েছে, দিয়ে দিল স্যারের নাম্বার। তো এইভাবে ধরেন নাম্বার সংগ্রহ করতে করতে এই খুব কঠিন আমাদের এই চারুকলা বিষয়টা, যেই সাবজেক্টই যাক। এখানে ঢাকায় 8টা সাবজেক্ট, অস্ট্রেলিয়া আমি অনেক সাবজেক্ট দেখে আসছি, যেখানে যাক কঠিন। তো এই যে কঠিন পথ পার হইলেন, অনেক কষ্ট করে ছবি আঁকতে আসছেন। তো এইখানে আরেকটা কথা উল্লেখ করি, আমি যখন ভাইবা পরীক্ষা দিই, তখন ভাইবা বোর্ডে দেখছি কায়ুম স্যার আছে, হাশেম খান স্যার আছে, এরকম বড় বড় স্যারেরা সবাই আছে। তো হাশেম খান স্যার আমাকে জিজ্ঞেস করছিল ভাইবাতে, যে তুমি যে এখানে ভর্তি হতে আসতে চাও, তোমার ইচ্ছাটা কি? তুমি কি ছবি আঁকার জন্য আসতেছো, নাকি তুমি কোনো একটা চাকরি বাকরি পাওয়ার আশায় আসতেছো? তো বুদ্ধি করে আমি তখন বলছিলাম যে না স্যার, আমি ছবি আঁকবো, সারা জীবন ছবি আঁকবো, ছবি আঁকার জন্য আসতে চাই। তো এখন ধরেন যতটা সম্ভব এই সারা জীবনই ছবি আঁকতেছি, মানে হাত থেকে ধরেন এই পেন্সিল তুলি ছাড়ি না, যেভাবেই হোক, যেই কায়দাই হোক কাজ করে যাচ্ছি। শত কষ্ট হলেও কমার্শিয়াল কিছু কাজ তো করতেই হয়, কমার্শিয়াল কাজের ফাঁক দিয়া আপনার চেষ্টা করি এই না হইলেও ড্রয়িংটা করে যাওয়া। এবং ওই যে আমি কালিতে বেশি ড্রয়িং করি, দেখেন, তো করে যাওয়া। তো এখন এগুলো যে আমি ধরেন আমারটা তো বিচার করবেন আপনারা, আমি কি করতেছি। আর আপনারা যারা আছেন, আমি ধরেন আমি একেবারে আমাদের গুরুদের থেকে ধরে, গুরুদের কথা তো আমি বলতে পারবো না, আমার ধরেন আমার সমসাময়িক থেকে ধরে যারা পাশ করছেন, ভালো ভালো পজিশনে আছেন, এবং ওই পজিশনটা আপনার পাইছেন কিন্তু শিল্পী হিসাবে। আপনি এখন ধরেন বিশ্ববিদ্যালয়ে পড়ান, কলেজে পড়ান, বা বড় বড় জায়গায়, কালকে যে প্রতিষ্ঠানগুলোর নাম বলছি, ওইসব প্রতিষ্ঠানে আপনি ধরেন কাজ করতেছেন শিল্পী নাম বিক্রি করে, যে আমি শিল্পী হিসাবে আপনার চাকরি হয়েছে। তো এখন এই যে ধরেন কোন রকমে কিছু সরকারি জায়গা আছে, ওই একটা দেয়ালিকা, 2টা দেয়ালিকা 1 বছরে লিখলেই হয়। টিচার্স ট্রেনিং কলেজে পড়াইতে হয়, সেইখানে ওইরকম খুব অল্প সংখ্যক ক্লাস নিতে হয়, আবার 2টা দেয়ালিকা করে দিলেন, হয়ে গেল। তো আবার মিনিস্ট্রিতে কিছু পদ আছে, শুনলাম যে এই সারা বছরে 2টা বুশিয়ার হয়, সেটাই করতে হয়, আর গিয়ে ওইখানে বসে থাকে গেজায় মেজায়। তারপরে আপনার এই বিভিন্ন অন্যান্য অফিসারদের বাড়িতে আলপনার কাজ করে দিয়ে আসে, কিছু এই টাকা নিতেছে। আর এত সহজে টাকা নিতেছেন, দেশের টাকা। ছবি আঁকেন, ছবি আঁকে দেখেন আপনি দেশের জন্য কোনো সুনাম বই আনতে পারেন কিনা কোথাও থেকে। আঁকতে 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 একটা জায়গায় যাবেন, ক্রিয়েশন হয়ে যাবে। অন্তত আপনার টোন, ব্রাশিং, এই 2টা তো আলাদা হবে ছবি আঁকলে। আর যাই হোক, যদি আপনি পুরোপুরি ক্রিয়েশন নাও করতে পারেন, ধরেন এক শিল্পীর এই আপনার পেন্সিলের টোন, কলমের টোন আরেক শিল্পীর সাথে মিলে না, এটা আমরা টোন বলি। এই যে আলো ছায়া দিই, যে এরকম ঘুষা এরকম করে দিই, যে
ওটাকে আমরা টোন বলি, আলো ছায়া বলি। তো এই যে আলো ছায়াটা দিবেন, এই যে টোনটা দিবেন, পেন্সিলের দাগটা, কলমের দাগটা এক একজনের এক এক রকম হয়ে যাবে, ব্রাশিংটা এক এক রকম হয়ে যাবে। ওই জায়গাটা মিলানো যায় না এক শিল্পীর সাথে আরেক শিল্পী। তো ওই জায়গাটা ধরলে ধরেন প্রতিটা শিল্পীর একটা ক্রিয়েশন হয়, ওইখানে একটা ক্রিয়েটিভিটি তৈরি হয় এমনিতেই। এবং আমরা দেখা যায় যে ব্রাশিং দেখলে অনেক সময় চিনি যে এই শিল্পীর সাথে ওই শিল্পীর, ওই শিল্পীর সাথে ওই শিল্পী। তো এইখানে নবী স্যারের মুখ থেকে শোনা একটা গল্প, তাদের গুরুরা আপনার একটা ক্লাস দিছিল যে ছাগল আইকা নিয়ে আসো সবাই। ছাগল নিয়ে আসার পরে, আইকা নিয়ে আসার পরে ছাগলের এই মুখমণ্ডলের দিকটা আঁকতে বলছিল নাকি। তো আঁকার পরে ওই ছাগলের ক্লাসটা যখন ডিসপ্লেতে রাখছে, স্যার মার্কিং করব, তো ওই সময় স্যার যায় না, যখন ডিসপ্লেতে দিছে কার কাজ কোনটা উপরে রোল নাম্বার লিখতে না করছে, রাইখা গেছে কে স্যার। তারপর সবার ডাকছে, বলছে যে তোমরা ই করো, এই কার কাজ কোনটা আমাকে বলো না, আমি বলে দিছি কোনটা কার কাজ। তো ওই ছাগলের চেহারা দেখা স্যার বলে দিছে যে এটা ওর কাজ, এটা ওর কাজ, এটা ওর কাজ, এটা ওর কাজ। ওই ছাগল আঁকতে গিয়া যার যার চেহারার রূপ ওইখানে স্যার পাইছে এবং স্যার এটা প্রকাশ করছে। তো আমরা আবার ভায়া হইয়া স্যারের গুরুর রফিকুল নবী স্যার, রণবী স্যার এটা বলছে, স্যাররা যখন ছাত্র, তো সেইটাতে এই যে ছাগলের চেহারা দেখেই বলে দিছে কোনটা কার ছবি। ওই নিজের অবয়বটা ছাগলের মধ্যে চলে গেছে। তো এটা ছবি আঁকা খুব কঠিন বিদ্যা। এই যে দেখেন ছাগল আঁকতে গিয়েও তার অবয়ব ওইখানে আঁকা ফেলছে। তো এরকম প্রতিটা মানুষ আলাদা, প্রতিটা মানুষের অবয়ব স্যার দেখতে পাইছে ওইখানে, গুরু স্যার, আমার স্যারের স্যার। তো এই যে ধরেন এই যে ক্রিয়েশনটা, এটাই ক্রিয়েশন। এই যে ধরেন আলাদা হয়ে গেছে, যার যার আঁকা তার চেহারা দেখা, অবয়ব দেখা চিনা যাইতেছে ছাগলকে। তো এই যে ধরেন ক্রিয়েটিভিটি তো একটা পর্যায়ে যাই। তো হাতে আঁকা হইলেই তো মানুষ কত ই করে সম্মান দেখায় এখনো। কালকে যেমন আমি কথা বলছি যে অসম্মানিত করে মানুষ, এবং এটা যাতে বন্ধ হয়ে যায় এরকম চেষ্টা করে। আবার কিছু অডিয়েন্স তো আছে যারা অন্য অন্য শিল্পের শাখায় আছে বা শিল্পের সমাজদার, শিক্ষিত মানুষ। তো এই শিক্ষিত মানুষরা আপনার একটা ছবি আঁকা এটা শুনলেই তারা দেখবেন যে এত সম্মান করে শিল্পীদের, আমাদেরকে এটা চিন্তা করা যায় না, অকল্পনীয় যে শিল্পী সে। তো আমি তো ছোটবেলায় যখন ওই যে কোনো সিনেমায় বা কোনো জায়গায় গল্প শুনতাম যে ছবি আঁকে শিল্পী, পড়াশোনা করতে অনেক টাকা খরচ হয়, একটা মহা কিছু মনে করতাম তখনই। এবং দেখতাম যে আমি সাধারণ মানুষ যখন এই ধরেন ছবি আঁকা সম্বন্ধে জানে না, এরা দেখতাম যে ওরিপ বাবা শিল্পী মানে কি, সিনেমাতে একটা শিল্পী দেখতেছি, দাদা মূর্তি বানাও, নাক মুখ চোখ দাও, মন দিতে পারো কি, এই যে গান শুনতাম। তো এই শোনার সাথে সাথেই শিল্পীদের কি মনে হইতো যে একটা কিছু মানুষ দেখাইকা ফেলে তাদের মাথায় কি চিন্তিত করা যায় না, যে তাদের মাথাটা কি বানাইছে সৃষ্টিকর্তা। তো এই যে ধরেন এত কষ্ট করে এত গুণের অধিকারী হইলেন, শিল্পী হইলেন, ভালো একটা পদের অধিকারী হইলেন, ওইখান থেকে টাকা নিতেছেন, হ্যাঁ, তো 22,000 টাকা বেসিক, এখন এই বেসিকটা নিতেছেন, নিয়ে চলতেছেন, কিন্তু ছবি আঁকেন না। যেখানে দায়বদ্ধতা একজন শিল্পীর, যে সে তাকে রিপ্রেজেন্ট করবে, সমাজের যে খারাপ ভালো অবস্থা সেগুলো সে রিপ্রেজেন্ট করবে, তুলে ধরবে সমাজের অন্য মানুষদের কাছে। এরপর আবার এটা আবার যাবে সারা ওয়ার্ল্ড ব্যাপী। আপনি এখানে বসে ছক্কা মারতেছেন মাঠে, ওই ছক্কা সারা ওয়ার্ল্ড দেখতেছে। তো এই যে ধরেন আমি একটা ড্রয়িং করি এই গ্রামের বেঞ্চিতে বসে, কোনো জায়গায় গুপচিতে বসে, মাটিতে দুব্বাতে বসে, এই ড্রয়িংটা যখন আমি পোস্ট করি, এমন এমন জায়গা থেকে ড্রয়িংটা ভালো হইলে নক আসে, ধরেন ভারতবর্ষ বাদই দিলাম, আরো দূর থেকে, আমেরিকা থেকে, এখান থেকে সেখান থেকে বলে যে এই কাজটা আপনার অনেক ভালো হয়েছে। তো এই যে ধরেন কথা বলে, একটা কাজ, একটা ছবি, একটা ড্রয়িং, এটা সারা ওয়ার্ল্ডে আমি আমার দেশকে তুলে ধরতেছি, আমার নিজেকে তুলে ধরতেছি, আমার সংস্কৃতি তুলে ধরতেছি।
যে আমরা কারা, আমরা কতটুকু পারি বাঙালিরা, ছবি আঁকার জায়গাটা আমরা কত আগানো। ক্রিকেটে যেমন আগানো, একটা ছক্কা এখানে মারলে সারা ওয়ার্ল্ড খবর হয়, ছবিগুলোও তাই। একটা ছবি, একটা ড্রয়িং সারা ওয়ার্ল্ডে এখন চলে যেতেছে। এখন তো এই যে ফেসবুক হওয়াতে বা গুগলের সাথে যারা জড়িত, যেসব জায়গায় আপনার দেওয়া যায়, পুশ করা যায়, দেওয়ার সাথে সাথে চলে যায় সারা ওয়ার্ল্ডে। তো তখন ওই সব দেশে তো শিল্পীরা আছে, ওরাও আঁকে। তো ওরা তো ধরেন ওইখানে ভালো ভালো শিল্পীরা যখন আমার একটা ড্রয়িংকে বলতেছে ভালো, আমি নিজেকে বুঝতে পারতেছি। এবং আপনি যদি আঁকেন, আপনার একটা ছবি দিতেছেন, আপনার অবস্থানটা ওইখানেই বুঝতে পারবেন যে কি অবস্থা। দেখবেন আমাদের দেশের যারা অন্তত চারুকলায় পড়ে, কিছুটা বুঝে ছবি, ওরাও দেখবেন লিখতেছে, ভাই ভালো হয়েছে, স্যার ভালো হয়েছে, হ্যাঁ বড় ভাই ভালো হয়েছে, এরকম। তো এই যে ধরেন বুঝা বা এই সামাজিকতাটা তুলে ধরা পৃথিবীতে, এটার জন্য ছবি আঁকাটা খুবই দরকার। এবং ছবি আঁকতে হবে। যারা ধরেন নিজের মনে করছেন যে পারি না, ওই পারি না ওইখান থেকে আবার শুরু করেন। যেটুকু আগে আগাইছিলেন পড়াশোনা করার সময়, ওইখান থেকে আবার শুরু করেন। আঁকেন, ছবি আঁকেন, আমরা দেখতে পারি। তো আমার ওই ফ্রান্স থেকে এক বড় ভাই বলছিল যে ঘটনা কি, বাংলাদেশে কি তোমরা দুইজন শিল্পী নাকি? আমার নাম বলতেছিল, আর একটা ছেলের নাম বলতেছিল। তোমাদের ছবি শুধু নেটে পাই, আর বাকি সবাই কি করে? বাকি সবাই ছবি আঁকে না। এই যে নিজের কথা ধরেন নিজে বলা ভালো না, কিন্তু এটা ধরেন এক ভাইয়ের কাছে শুনছি আমি, ফ্রান্সে, সে খুব নামি দামি শিল্পী আমাদের দেশে। তো এই যে ধরেন কথাটা আসলো, একটা রিফ্লেকশন আসলো, একটা প্রতিক্রিয়া আসলো যে বাংলাদেশে খালি তোমাদের দুজনের ছবি দেখি নেটে, ফেসবুকে, আর বাকিরা কই? তো যার জন্য আমি বলি সবাই আঁকেন, তাহলে আমিও প্রতিযোগিতা করতে পারবো, আপনাদের সাথে তুলনা করতে পারবো আপনারা কি করতেছেন। আমিও জানি কারা কারা ছবি আঁকে, কারা কারা ধরেন ছবি এই যে পুশ করতেছে, বা এখন ইদানিং আবার এক্সিবিশন করার একটু হিরোক লাগছে, এটা খুব ভালো লাগতেছে আমার। এবং এমনও দেখা গেছে যে যারা ছবি আঁকবে না চলে গেছে, বা ধরেন পেন্টিংয়ে পড়ে নাই, অন্য ডিপার্টমেন্টে পড়ছে, এই যে তারাও ছবি আঁকতেছে, আমার খুব ভালো লাগতেছে। এবং ফিরে আসছে কিছু নারী সংগঠন, তাদেরকে ফিরে নিয়ে আসছে, এবং তারা ছবি আঁকার এখন চেষ্টা করে। কি হইতেছে সেটা তো আমি বুঝি। তো এই যে ধরেন আপনারা যদি বুঝেন, আর আমি আপনাদের সাথে কাজ দিই, আরো শিল্পীরা আঁকেন, সবার সাথে কাজ করি, কাজ করলে তো একটা পুরা দেশ আগায় যাওয়া। আমাদের ক্লাসে একবার একটু টুকটাক ওই ছবি আঁকা নিয়ে ক্লাসে জায়গা নিয়ে একটু হইতো, আমাদের ভালো পজিশনে দাঁড়ানো ফিগার পেন্টিং। তো একটু ঝামেলা হয়েছে, পরে আমরা সবাই মিলে স্যারের কাছে গেলাম। স্যার আইসা বললো যে তোমরা যদি এই ক্লাসে 10 জন শিল্পী হও, কারো কোনো সমস্যা আছে? আমাদের সবার জিজ্ঞেস করলো, তোমার সমস্যা আছে, তোমার আছে? এইভাবে তখন ছিলাম 13 জন। আপনার যখন করি, মানে ডিগ্রি শেষ, মাস্টার্স শুরু হবে, এরকম 13 জন ছিল মাত্র মাস্টার্স। তো ওই 13 জনকে জিজ্ঞেস করলো যে তোমার সমস্যা আছে, তোমার 13 জনই শিল্পী হও, তাইলে এই দেশ 13টা শিল্পী পাইল। আর যদি কেউ শিল্পী না হয় এখান থেকে, তাহলে তো তোমার 13টাই হারাই গেলা। তো এরকম আমাদের হারায় যাওয়া যাবে না। ওই স্যারের কথাটা স্মরণ করেন, আমি যেমন স্মরণ করি, এই স্যার তো হয়তো সব ক্লাসে গিয়ে কথা বলছে এরকম। এবং আমি এই কথাটা আমি নারায়ণগঞ্জে পুশ করে দিয়ে আসছি, যে এই যা বলতেছি এগুলি সব ওদেরকে বলে দিয়ে আসছি। এইখানে রাখি নাই কিছু, যা অর্জন আমার একবার অস্ট্রেলিয়া পর্যন্ত সব ওদেরকে ঢাইলা দিয়ে আসছি। ওরা করতেছে এখন কাজ, সেটা আড়ালে বলুক আর না বলুক, আমি তো জানি, ওরা জানে, বুঝছেন না? আমি ধরেন এই চারুকলায় 2টা ইয়ারে কোচিং দিছি। আমার কোচিং থেকে এখন টিচার, আমার কোচিং থেকে বড় বড় আমেরিকায় থাকে, ফ্রান্সে থাকে ওরা। তো ওরা জানে, আমি জানি, বুঝছেন? তো ওরা হয়তো বলবে না যে এইরকম আমার ছোটবেলায় এই গ্লাসের মুখটা শাহাবুদ্দিন ভাই শিখাইছিল, বুঝছেন না? ওইটা না জানুক, ওর চেহারাটার দিকে তাকাইলে কিন্তু আমি বুঝি যে ও বুঝতেছে যে ওর গ্লাসের মুখটা আমি আইকা শিখাইছিলাম। তো এরকম ধরেন আমারে কে শিখাইছে, আমি আবার সেটা বলে বেড়াই, বুঝছেন না? আমার শিখাইছে আহাদ ভাই, আমার শিখাইছে শামসুল আলম এর নাম, আমার শিখাইছে আপনার এই অগ্রাণী ভাই, নজরুল ইসলাম অগ্রাণী, খুলনায় আছে। তো এই যে আমি আবার এরকম নির্দ্বিধায় নাম বলি। হ্যাঁ, খুলনায় আরেকজন ছিল, মারা গেছে স্কাল্পচারে, সাদি ভাই। তো এই যে এরা যে আমারে শিখাইছে, আমার হাতে খুঁড়ে দিছে,
আমার সেগুলো মনে আছে, আমি বলি। অনেকে বলে না, অনেকে বলে মনে করে যে ছোট হয়ে যাবে। কিন্তু আরেকটা গ্রামার আপনাদের দিয়ে দিই। আমি যখন অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমার ওই যে লেখার যেটা পাঠ জমা দিতে হয়েছে, আমি সেটা আমার কাজের উপরেই করছিলাম। যেমন শিল্পের বেলায় আপনার যদি যে ভালো কাজ করে তাদেরকে স্যাররা বলে তুমি নিজের কাজেই তুমি তোমার লেখো, ওই পেপারসটা লেখো, থিসিস পেপার যেটা বলে, তুমি তোমার নিজের কাজের উপরেই করো। তো আমারটা এরকম স্যারদের কাছ থেকে অনুমতি আসছিল, স্যাররা আমার উপদেশ দিচ্ছে যে তোমারটা তোমার কাজের উপরেই লিখো। তো তখন আমি ওটা লিখতে গিয়া অ্যাকনোলেজমেন্ট একটা জায়গা আছে, ওই জায়গাতে আপনার কার কার কাছে আপনি ঋণী এই শিক্ষা জীবনে চারুকলা শিখতে আইসা, সেই জায়গাটা উল্লেখ করতে হয়। তো ওই জায়গাটা আমার ভালোভাবে তখন পরিপূর্ণ হয় নাই। তখন স্যার আমার ধরাই দিচ্ছে, যেই স্যার আমার থিওরি পেপারটা দেখতেছিল, থিসিস পেপারটা, উনি বলে দিচ্ছে যে তুমি ছোটবেলায় একদম কাকে দেখে ছবি আঁকা শুরু করছো, সেখান থেকে তোমার আসতে হবে। এবং তুমি এই যে বাংলাদেশ থেকে যেটুকু পার হয়ে আইছো, কার তোমার কি ভালো লাগছে, কার কাছ থেকে তোমার কি কতটুকু নিচ্ছ, সব উল্লেখ করতে হবে এখানে, অন্যথায় হবে না। মানে এটা হলো সততার জায়গা এডুকেশনের, শিক্ষা। শেষ আপনি মাস্টার্স করবেন, পিএইচডি করবেন ওইখানে বিদেশে, আপনার ওই অ্যাকনোলেজমেন্টের জায়গাটার ওইখানে একটা বিশাল একটা আছে যে আপনার ধারাবাহিকতাটা আপনার আসতে হবে, আপনি কার কাছ থেকে কতটুকু পাইছেন। এটা হলো এডুকেশনের সততার জায়গা। আর এই দেশে হইল, আমি এই জায়গাটা এই দেশে পাই নাই, এই দেশের মানুষ এটা বুঝে না, এই দেশের শিল্পীরাও বুঝে না, যারা বিদেশে পড়ে আসছে তারা জানে। তো যে আমি কার কাছ থেকে নিলাম, দেখবেন আমার সমস্ত কথার মধ্যে দেখবেন আমাদের স্যারদের নামগুলো আসে, এবং কার কাছ থেকে কি সেই জায়গাটা আমার লিখতে হয়েছে। ওইখানে দেখবেন আমার ওই পেপারসটা ঢাকা চারুকলার লাইব্রেরিতে একটা কপি দেওয়া আছে, ওইখানে যদি খুঁজে পান দেখবেন যে ওইখানে নবী স্যারের নাম আছে, এবং আমার যে গৃহশিক্ষক ছিল তার নাম আছে। গৃহশিক্ষক ছবি আঁকত, ওই তার সাথে শুরু করছি। হ্যাঁ, তো ওই যে তাকে থেকে শুরু করছি, এবং তারপরে গেছি কই, তারপরে দেখবেন যে বিভিন্ন শিশির স্যারের নাম আছে। হ্যাঁ, এরকম। তো আপনার কিবরিয়া স্যারের নাম আছে, এবং তাদের ছবি ওইখানে আমার পুশ করা আছে আমার এই পেপারসের মধ্যে। তো এই হইল সততার জায়গাটা। সততার জায়গাটা আপনি এডুকেশন নিতে আসলেন, নিতে এসে যদি আপনার সততার জায়গাটাই আপনার ঠিক না থাকে, আপনি কার কাছ থেকে কি শিখছেন সেটা বলতে পারবেন না। এখন লজ্জা লাগে, আপনি এক জায়গায় টিচার হয়ে গেছেন বা একটা বড় পদে বসছেন দেখে আপনার লজ্জা লাগে। এই লজ্জা লাগা যাবে না, এটা একেবারে ফলোভাবে বইলে বেরোনোর ব্যাপার। যার কাছ থেকে উপকৃত হয়েছেন সেটা বলা যাবে। এটা আপনার অস্ট্রেলিয়ার মতো জায়গায় যে ইউনিভার্সিটি ধরেন পজিশন হয় 5 থেকে 8-এর মধ্যে, 7-এর মধ্যে সারা ওয়ার্ল্ডে, আর এশিয়ার মধ্যে হয় প্রথম, তাদের এটা সিলেবাসের অন্তর্ভুক্ত যে আপনার বলতে হবে আপনি কোথেকে আসছেন, ওইটা কার কাছ থেকে কতটুকু পেয়েছেন, কার রংটা ভালো লাগছে, কার ড্রয়িংটা ভালো লাগছে, কার ফর্ম ভালো লাগছে, কোথেকে ফর্ম আপনি উঠাই নিয়ে আসছেন। হ্যাঁ, তো এই দেশ থেকে জানিয়ে গেছি। আবার অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনদের ফর্ম, রং, ডট, লাইন, সেগুলা উল্লেখ করতে হয়েছে। ওইখানে ওই অ্যাবরিজিন শিল্পীদের আপনার নাম উল্লেখ করতে হয়েছে, ওগুলোর নাম আছে, কারা কারা ভালো আঁকে, অজপাড়া গায়ে ল্যাংটা থেকে ছবি আঁকে, বুঝছেন না, গাছের ছালের উপরে, তারপরে ওদের নাম আছে, নাম সংগ্রহ করে আমাদের মতো গবেষকরা নিয়ে আইছে। তারপর অস্ট্রেলিয়ায় আপনার টনি টুকসন নামে এক ভদ্রলোক, আমি ওইখানে যাওয়ার পরে ওনার কাজ দেখে এই হয়েছি। তারপরে আমার যে টিচার ছিল রবার্ট বয়েন, তার কাজ দেখে আমার ভালো লাগছে, তার নাম দিতে হয়েছে। তো ফারওয়াদার নামে একজন আছে, ধরেন আমাদের কিবরিয়া স্যারের মতো, মারা গেছে। তো ওই যে ধরেন ওদেরকে ধরে, যেমন আমাদের কিবরিয়া স্যারকে আমরা ধরি, ধরেন এই অ্যাবস্ট্রাক্ট আর্টের, মডার্ন আর্টের একের উচ্চ পর্যায়ে, ওইখানে ওই দুইজনকে ধরে, আপনার ফারওয়াদার আর টনি টুকসন, ওদের নাম আমার উল্লেখ করতে হয়েছে। একসাথে আমি ইনক্লুড করছি আমাদের এখানকার স্যারদের আর ওইখানকার স্যারদের, এই যে ভালো লাগা। তো এই যেগুলো, এই সততার জায়গায়, এডুকেশন হলো সততার জিনিস, সততার জায়গায় ঠিক থাকতে হবে। আর আপনারা অনেক কথাই বললাম, প্রাসঙ্গিক আপনার আইসা পড়ে, গল্পের সাথে সাথে গল্প আইসা পড়ে। আমার অনুরোধ, ছবি আঁকেন। আমি এই যে ধরেন আবার একটু কথা বলি, এখন কথা বলে এই কথা শুনে আবার মন খারাপ করে আবার চলে যায় না। যা হয় ক্রিয়েশন হোক আর না হোক, কিন্তু ভাঙিয়ে দিলাম যে কোন জায়গাগুলোতে আলাদা হয়।
আলাদা হবেই। ছবি আঁকেন, সবাই ছবি আঁকেন, তাইলে আমার জন্য ভালো। আর আমি যদি ফাঁকি মারি আমাকেও আপনারা বলেন, আমার কিন্তু আমি ফাঁকি মারলে কিন্তু কেউ কেউ বলে। আওলাদ নামে একটা ছেলে আছে, আমার কিন্তু আইসা আইসা এখানে বলে যায়, ভাই ছবি আঁকেন, এক্সিবিশনের কাজ দেন। ও আমার একটা এক্সিবিশন করাই দিছে আপনার ইংল্যান্ডে। তো এই যে ধরেন ছোট ভাই আইসা বলে যায়, ভাই ছবি কিন্তু আঁকেন, ভাই ছবি দিন কিন্তু। এর মধ্যে একটা এক্সিবিশনে টাকা পয়সার জন্য অংশগ্রহণ করতে পারি নাই, বুঝছেন না? শরীর খারাপ হয়ে গেছিল, স্বাস্থ্য, ছবি আঁকতে পারি না, অ্যালার্জি ধরে গেছিল ওই টিকার জন্য। তো এই যে ধরেন ও আইসা দেয়, অনুপ্রেরণা দেয়, উৎসাহ দেয়। তা আপনারাও দেন আমাকে, আমি আপনাদেরকে দিলাম। আমার জন্য দোয়া করবেন, আমার স্বাস্থ্যটা একটু ভালোর দিকে এখন। ধন্যবাদ সকলকে।